প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এসি সার্কিটের একটি ছোট্ট অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু প্রথম টিউটোরিয়াল, এই জন্যে ছোট্ট একটি অঙ্ক নিয়েছি যাতে তোমাদের হাতে খড়িটা ভালো হয়। কারণ প্রথমেই একবারে বড় অঙ্ক দিলে তোমাদের বোঝা কষ্ট হবে। তাই এই অঙ্কটা মনোযোগ দিয়ে দেখে যদি বুঝতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। অঙ্কের সলিউশনে যাওয়ার আগে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে সূত্র। তাহলে আমি যে অঙ্কটা করাবো তার জন্য ন্যূনতম এই 4টি সূত্র প্রয়োজন হবে। তোমরা সূত্রগুলি খাতায় লিখে রাখো এবং পরে আয়ত্তস্থ করো, তাহলে বড় বড় অঙ্ক করতে সহজ হবে। বড় বড় অঙ্ক করতে গেলে আরও সূত্র লাগবে, সেগুলো যখন করাবো তখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন সূত্রের কোন সিম্বল দ্বারা, কোন প্রতীক দ্বারা কি বোঝায় তা দেখাচ্ছি। এল দ্বারা ইন্ডাকটেন্স, একক হেনরি। সি দ্বারা ক্যাপাসিটর, একক ফ্যারাড। এফ দ্বারা ফ্রিকোয়েন্সি, একক হার্টজ অথবা সাইকেল পার সেকেন্ড, যে কোনো একটা ব্যবহৃত করা হয়। আর তে রেজিস্ট্যান্স, ইউনিট ওহম। জেড তে ইম্পিডেন্স, একক ওহম। এক্স এল হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, একক ওহম। এক্স সি ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, একক ওহম। ভি হচ্ছে সরবরাহ ভোল্টেজ, একক হচ্ছে ভোল্ট। আর কারেন্ট হচ্ছে, আই হচ্ছে কারেন্ট, ইউনিট অ্যাম্পিয়ার। দেখো একটা ছোট্ট সিরিজ সার্কিট অঙ্কন করেছি। এখানে আমাদের 3টে প্যারামিটার আর, এল এবং সি, 3টি আছে, দুটিও থাকতে পারে। এখানে সিরিজের সংযোগ দেওয়া আছে, সরবরাহ ভোল্টেজ দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে বলছে ইম্পিডেন্স এবং মোট কারেন্ট। তাহলে আমরা লিখে নেই কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নেই। এখানে দেওয়া আছে কি, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে, ক্যাপাসিটেন্সের মান দেওয়া আছে। আমরা ক্যাপাসিটেন্সের মানটাকে মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে রূপান্তর করেছি। ফ্যারাডে রূপান্তর করতে গেলে 10⁻⁶ দ্বারা গুণন। তারপরে কি দেওয়া আছে, সরবরাহ ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমি ফ্রিকোয়েন্সির মান একক দুটাই লিখেছি, যে কোনো একটা লিখলেই চলবে। বের করতে বলছে ইম্পিডেন্স এবং কারেন্ট। সূত্র আমাদের মুখস্থ আছে, জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। তাহলে দেওয়া আছে, ভিতরে দেখলাম আর এর মান দেওয়া আছে, কিন্তু এক্স এল এর মান দেওয়া নাই, এক্স সি এর মান দেওয়া নাই। তাহলে আমরা এক্স সি এর কি সূত্র আছে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে আমাদের যেহেতু সরাসরি সূত্রই আছে এক্স সি এর, সেটা হচ্ছে 2πfl। 2πfl এর সূত্রে এখানে এফ এর মানও আমাদের দেওয়া আছে, এল এর মানও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এক্স এল এর মানটা বের করতে পারবো। অনুরূপভাবে এখন তাহলে বের করি এক্স সি। তাহলে যদি এক্স সি বের করতে যাই, তাহলে আমাদের এখানে দেখো এক্স সি সমান 1/2πfc। এখানে এফ এর মানও আছে, সি এর মানও আছে। তাহলে আমরা এখানে এক্স সি এর মান বের করতে পারবো। এক্স সি এর ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু উপরে 1 আর নিচে হচ্ছে 2πfc, তাহলে 2πfc এর মান বের করে উল্টায় দিতে হবে। তাহলে এখন আমরা এক্স এল এবং এক্স সি এর মান পেলাম। এখন এক্স এল বা এক্স সি যে কোনো একটা আমরা আগে পরে বের করতে পারি। এক্স এলও আগে বের করতে পারি, এক্স সিও বের করতে পারি, যেহেতু দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে দুটা বের হয়ে গেলে তারপরে আমরা জেড বের করব।
এতক্ষণ অঙ্কের সলিউশনের মূল বিষয়টি বুঝালাম। এখন আমরা খাতা কলমে কিভাবে ধারাবাহিকভাবে করব সেটা দেখাচ্ছি। তাহলে অঙ্ক দেওয়ার পরে আমরা এখানে লিখব, দেওয়া আছে কি বের করতে হবে, তারপরে এক্সএল এর মান বের করব। এক্সএল এর মান বের করার পরে আমরা এক্সসি এর মান বের করব। তোমরা ইচ্ছা করলে এক্সসি আগে বের করতে পারো, এক্সএল পরে বের করতে পারো। এখানে এক্সসি এর মান বের করলাম। এক্সসি এর মান বের করার পরে আমরা জেড এর মান যাব। জেড এর আমরা জানি এই যে জেড সমান সমান আর এক্সএল মাইনাস এক্সসি। আমি এখানে রেক্ট্যাঙ্গুলার ফর্মটা ব্যবহার করছি, তাহলে সুবিধা হচ্ছে এখানে কোণের মান পাওয়া যায়। কোণের মান পেলে ফেস কোণ এবং পাওয়ার ফ্যাক্টর বের করা সহজ হয়। আরেকটা নিয়ম আছে, আরেকটা সূত্র তোমাদেরকে, এই যে এই সূত্রটা, এই সূত্র দিয়েও তুমি জেড এর মান বের করতে পারবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি তোমার কোণ পাওয়া যাবে না, শুধু মান পাওয়া যাবে। এই জন্য আমি এই পূর্বের এই সূত্রটা ব্যবহার করছি। সূত্র এখানে দেখো, মান বসিয়েছি, মান বসার পরে বিয়োগ করেছি, বিয়োগ করলে দেখা যায় এক্সসি এর মানটা বড়, এই জন্য আমাদের জেড এর সামনে মাইনাস আসছে, জে এর সামনে মাইনাস আসছে। এখন তাহলে 20 মাইনাস জে 27.49। তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটাকে আমাদের পোলার ফর্মে করতে হবে। কেন করব? যেহেতু ভাগ করতে হবে, ভাগ পোলার ফর্মে সহজ। তাহলে পোলার ফর্মে রূপান্তর করলাম। এখন পোলার ফর্ম কিভাবে রূপান্তর করে সেটি আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, তবু আমি তোমাদেরকে এখানে আমার চ্যানেলে কিভাবে দেখবে তার ইয়াটা দিয়ে দিচ্ছি, নেমটা দিয়ে দিচ্ছি। এই যে এটা লিখে পোলার টু রেক্ট্যাঙ্গুলার কনভার্সন ডট এমআর, এইটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবে রেক্ট্যাঙ্গুলার টু পোলার ফর্মে রূপান্তরের পদ্ধতি। ওখান থেকে ভালোভাবে শিখে নাও, আর যদি শিখে থাকো তাহলে তো ধন্যবাদ। তাহলে এখানে আমাদের একটার মান নির্ণয় করা হয়ে গেল, জেড এর মান নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা যাব কারেন্টের মান নির্ণয় করতে। কারেন্টের সূত্র আমরা জানি, আই সমান সমান ভি ভাগ জেড। এখানে ভি এর মান দেওয়া আছে 230, কিন্তু কোণ দেওয়া ছিল না। যদি কোণ দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা পোলার ফর্মে আছে এবং কোণ 0। তারপরে জেড এর মান তো আমরা পেলাম, সেটা লিখলাম। এখানে ভাগ করছি। ভাগ করার নিয়ম হচ্ছে পোলার ফর্মে ভাগ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হলো এই কথাটা মনে রাখতে হবে, পোলার ফর্মে ভাগ করতে মানদ্বয় হবে ভাগ আর কোণদ্বয় হবে বিয়োগ। তাহলে এখন আমি তাই করেছি। এখানে 230কে 34 দ্বারা ভাগ করে মান হয়েছে 6.76, আর কোণ করেছে বিয়োগ। তাহলে 0 সূত্রের বিয়োগ, আর মান দেওয়া আছে -53, তাহলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। যেহেতু 0 এই জন্য আমাদের কোণের মানের কোনো পরিবর্তন হয় নাই। এটাই হচ্ছে এই অঙ্কের সলিউশন। এখানে আজকে শুধু আমরা কারেন্ট এবং ইম্পিডেন্স বের করতে শিখলাম। অনেক সময় ইম্পিডেন্স নির্ণয় করতে নাও বলতে পারে, সরাসরি কারেন্ট চাবে। কারেন্ট চাইলে আমাদেরকে ভি ভাগ জেড, তাহলে জেড নির্ণয় করতেই হবে অটোমেটিক। এখন এই জিনিসটা যদি ছোট্ট একটা অঙ্ক, যদিও যদি ভালো করে বুঝতে পারো, তাহলে পরবর্তীতে এসি সার্কিটের আরও সমাধানগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। আগামী দিন আমি এর বড় পরিসরের অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।